চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসবেন বিএনপির প্রতিনিধি দল। চার দফা দাবি আদায়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে ম্যাথস শিক্ষার্থীরা। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুফরা লিবিয়ায় মরুভূমিতে আরেকটি গণকবরের সন্ধান মিলল আরও ৩০ মরদেহ। সেভিয়ার মাঠে বার্সেলোনার গোল উৎসব, স্প্যানিশ লা লিগা সেভিয়াকে হারালো ফ্লিকের শিষ্যরা। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি দানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। বগুড়ার অপারেশন ডেভিল হান্ট গত ২৪ ঘন্টা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার রাত থেকে জেলার ১২টি উপজেলায় এই অভিযান শুরু হয়। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ খবর জানাবেন এবং নতুন করে কাউকে আটক করা হয়েছে কিনা এবং যৌথ অভিযান আর কতদিন চলবে? জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। অভিযান কিন্তু অব্যাহত আছে। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত আরো 7 জনকে আটক করা হয়েছে এবং এর আগের দিন কিন্তু 8 জনকে আটক করেছে। অর্থাৎ এই অভিযান চলাকালে আজ পর্যন্ত 15 জনকে পুলিশ আটক করেছে। বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। জ্বালাও পোড়াও, হামলা, ভাঙচুর, নাশকতা সহ বিভিন্ন হত্যা মামলার আসামি এর ভিতর রয়েছে। আর উল্লেখযোগ্য আসামির মধ্যে যেমন আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, এছাড়াও কিছু ওয়ারেন্টভুক্ত আসামি কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে। আমরা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই অভিযান অব্যাহত থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন এই অভিযান চালাতে বলবেন তারা ততদিন এই অভিযান চালাবেন এবং দাগী সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ছাড় দিবেন না। এবং তারা এই কথাটি বলেছেন যে বিশেষ করে তাদের টার্গেট যে অবৈধ অস্ত্র, চাকু, ছুরি বা যেগুলো দেশীয় অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করা হয় সেই সকল অস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার এই অভিযানে তাদের প্রথম লক্ষ্য। এবং যারা পলাতক সন্ত্রাসীরা আছে তাদেরকে খুঁজে বের করবেন পুলিশের পক্ষ থেকে, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দাবি করেছেন বগুড়ায় যে অভিযান চলছে সংখ্যার দিক দিয়ে 15 জন এ পর্যন্ত গ্রেপ্তার হলেও এগুলো কিন্তু একেবারে চুনোপুঁটি, রাঘব বল বলতে যাদেরকে বলা হয়ে থাকে তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। এবং তারা অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেগুলো রাতে কিন্তু দেখা যায় তারা সবাই সক্রিয় আছেন এবং কেউ কেউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী পোস্ট তারা করছেন। এখনো তাদেরকে গ্রেপ্তার না করায় বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তানিয়া, এই ছিল বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে এবং বিভিন্ন সময় মামলা হামলার আসামি হয়েছে তাদের গ্রেপ্তারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও এই অভিযানের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী আবু সাইদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে। গাজীপুর পুলিশ ও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত 13 থানা ও মেট্রোপলিটন এলাকায় আলাদা অভিযানে 180 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানিয়েছে তাদের উপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও গ্রেফতার হয়নি, তাই দ্রুত তাদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা। ইকবাল সরকারের তথ্য ছবিতে বিস্তারিত। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এরপরই রাত 9টার দিকে দক্ষিণখান এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাব। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। ওই এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন ঝুলছে তালা, রাস্তাঘাটেও তেমন লোকজন দেখা যায়নি। পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা।
এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এদিকে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জোর দিয়েছেন গাজীপুরের ছাত্র জনতা। আমাদের আরো দাবি হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাও যাতে জব্দ করা হয়, না হলে এই অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না। আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে, যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে, একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আরও জানান, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়ির সামনে যারা হামলা করেছিল তারা এখনও গ্রেপ্তার হয়নি, অথচ তারা সবাই চিহ্নিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অপারেশন ডেভিল হান্টস যেটা পরিচালনা করছে, তো আমাদের প্রাপ্তি হয়তো ছিল যে এখন মিনিমাম অন্তত 400-500 আওয়ামী দোসরদের গ্রেফতার হয়ে যাওয়ার কথা ছিল। অপরাধীদের পরিচয় একদম ক্লিয়ার এবং অনলাইন মিডিয়াতে তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তো সুতরাং তারা যুবলীগের পদধারী কিছু নেতা, আওয়ামী লীগের পদধারী নেতা, ছাত্রলীগের পদধারী নেতা। এদিকে গাজীপুরের পুলিশ সুপার জানান, চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় তারা কাজ করে যাচ্ছেন। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এ সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই। অপারেশন চলবে এটা। এর আগে শনিবার রাতেই গাজীপুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। শুক্রবার রাতে গাজীপুরের ছাত্রদের ওপর হামলার প্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। হাসিবা আলী বর্ণা, ৭১। সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে অপারেশন ডেভিল হান্ট। চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, যৌথ বাহিনীর অভিযান সর্বশেষ খবর জানানোর পাশাপাশি নতুন করে আর কতজনকে আটক করা হয়েছে? তানিয়া, চট্টগ্রামের যৌথ বাহিনীর যে অভিযান সেটি আসলে কয়েক মাস ধরে আসলে চলছে। তো নতুন করে আসলে শনিবারে গাজীপুরে ঘটনার পরে অপারেশন ডেভিল হান্টের পরে কিন্তু গত ২৪ ঘন্টায় প্রায় ১৯ জনকে আটক করেছে চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বিগত সরকারের আমলের কাউন্সিলর শাহ আলম মহিলা কাউন্সিলর তিনিও আটক আছেন। এবং এর আগে আমরা দেখেছি যে ডেভিল হান্টের আগেও গত এক সপ্তাহে প্রায় ৭৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে এই অভিযান তারা আসলে বেশ কিছুদিন ধরে আসলে চালাচ্ছেন এবং বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা মিছিলে এবং আন্দোলনে যারা হামলা করেছেন, সেসব হামলার পরে যাদের নামে আসলে মামলা হয়েছে, সেই মামলার যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে আসলে তারা ধরার চেষ্টা করছেন এবং বেশ কয়েকজনকে তারা আটকও করেছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে চট্টগ্রামে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে আইন শৃঙ্খলা সদস্যরা আছেন তারা তাদের যে অভিযান এবং তাদের কার্যক্রম সেটি আসলে জোরদার করেছেন। পুলিশের পাশাপাশি র্যাবের টহল দেখেছি, আমরা বিজিবির টহল দেখেছি এবং সেনাবাহিনী বলছে যে তারা আসলে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছেন, যেখানে আসলে তাদের প্রয়োজন হচ্ছে সেখানে তারা অভিযানে যাচ্ছেন। এবং ইতিমধ্যে চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি থানায় কিন্তু গত ২৪ ঘন্টা যে ১৯ জন আটক হয়েছে তাদের নামে সন্ত্রাস বিরোধী এবং যে মামলা রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে এবং সেই অভিযানটা আসলে অব্যাহত থাকবে। এবং আমরা এখানে যারা সাধারণ নাগরিক তারা বলছেন যে আসলে দেশের বর্তমান যে চলমান পরিস্থিতি রাজীব বড়ুয়া, আমরা ফিরবো নিশ্চয়ই আপনার কাছে চট্টগ্রামের যৌথ বাহিনীর যে অভিযান চলছে ডেভিল হান্ট তার খবর জানবার জন্য। সিরাজগঞ্জের ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত 12:15টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাহানপুর উপজেলার। এর আগে গত 14 নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতা সহ 5 জনের নামে চাঁদাবাজির মামলা হয়।
দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান। রবিবার দুপুরে রাজশাহীর সিএনবি মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট দিয়ে অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এই অভিযানের মূল উদ্দেশ্য। এছাড়া সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এই অভিযানের মধ্য দিয়ে পরিচালনা করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এই কথা জানান। কমিশন সদস্যদের সাথে প্রতিনিধি দলের বৈঠক শেষে নজরুল ইসলাম খান আরও বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হলে সেটি শুধরে নিতে কাজ করবে বিএনপি। বর্তমান কমিশন এখন পর্যন্ত নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আরও আলোচনা হবে। চার দফা দাবি আদায়ে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে ম্যাথস শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসের পরও রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন তারা। এর আগে বিকেলে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেলের বাধার মুখে পড়েন ম্যাথস শিক্ষার্থীরা। নিবিড় সাহার প্রতিবেদন। উচ্চশিক্ষার সুযোগ, শূন্যপদে নিয়োগ সহ 4 দফা দাবিতে সকাল থেকে শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের যদি স্বাস্থ্য সেক্টরের প্রয়োজন না পড়ে এটা বন্ধ করে দেখ। আজও এই দেশে স্টুডেন্টের উপর আক্রমণ হয়, আজও আমার বোনদের উপর আক্রমণ হয়েছে। এটাকো করি না, কোনো কি যাচ্ছিলাম, আমি তো মোড়ে দাঁড়াইছিলাম, তাহলে আমাদের আঘাত কেন করবে? এর আগে সকালে ফার্মগেট এলাকায় জড়ো হয়ে বেলা 11টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, এর আগে প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দাবিগুলো আদায় করার লক্ষ্যে 7 দিনের সময় চেয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো একটা দাবিও আদায় করে নাই। আমরা প্রতিবার ওদের সাথে যোগাযোগ করার পরও আমাদের সাথে ওরা কথা বলতে চায় না এবং আমাদের চিনে না রূপে এরা করছে। প্রতিশ্রুতি দিয়েছে যে 7 দিনের মধ্যে তারা আমাদের জানাবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখে নাই। এদিকে বিকেলের দিকে শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব শাহবাগে এসে জানান, কালই তাদের নিয়োগের বিষয়ে সার্কুলার দেয়া হবে। তবে এতে আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। আমাদের 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নিবে আমরা এই শাহবাগ মোড়ে অবস্থান করব এবং আন্দোলন চলমান রাখব। রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও এই মাঠ থেকে আমরা দাবি আদায় করেই আজকের মাঠ ছাড়বো ইনশাল্লাহ। এর আগে গেল 22 জানুয়ারি 4 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। তখন 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব। নিবিড় সাহা, 71, ঢাকা। মিডিয়ার বিদ্রোহের ঘটনায় এখন পর্যন্ত যে জওয়ানরা জামিন পাননি কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে, তাদের শুনানি আজ। এই বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, শুনানি কখন শুরু হবে এবং আজকে কতজনের শুনানি হবার কথা রয়েছে? তানিয়া, ইতোমধ্যে কিন্তু শুনানি শুরু হয়ে গেছে। বিশেষ করে এখন বলতে গেলে সাক্ষ্য গ্রহণ চলছে। বিশেষ করে যে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলা যেটি, সেই মামলায় প্রায় বেশ কয়েকশো আসামি ছিলেন এবং তাদের মধ্যে কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি 178 জন যারা খালাস পেয়েছিলেন হত্যা মামলা থেকে, তারা কিন্তু জামিন পেয়েছিলেন। এবং আজকে কিন্তু যাদের বিশেষ করে তখন জামিন পাননি কিন্তু সাজার মেয়াদ পূর্ণ করেছেন বিভিন্ন মেয়াদে হত্যা মামলা
মামলায় তাদের জামিন শুনানির জন্য রয়েছে এমন প্রায় 300 জনেরও বেশি রয়েছে মানুষ এখানে যারা আজকে জামিন আবেদন করেছেন এবং এখন কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এই মামলার এবং কিছুক্ষণ পরে হয়তো জামিন শুনানি শুরু হবে, তখন হয়তো আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী আপডেট। তবে আপনাকে জানিয়ে রাখি আজ সকাল 10টার পরেই কিন্তু এখানে শুরু হয় আজকের জামিন শুনানি। এরপর একে একে এখানে যে সাক্ষীরা ছিলেন তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং এখনো সাক্ষ্য গ্রহণ চলছে। এবং আমি যদি একটু বিস্তারিত জানাই যে 2009 সালের এই ঘটনায় কিন্তু প্রায় 850 জনের মতো আসামি ছিলেন, তার মধ্যে 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 256 জনকে, এছাড়া যাবজ্জীবনও দেওয়া হয় 160 জনকে, এছাড়া খালাস পান আরো বাকি যারা ছিলেন তো 278 জনের মতো খালাস পান। তবে তারা খালাস পেলেও যেহেতু আরেকটি বিস্ফোরক মামলা ছিল, একই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা মামলা আরেকটি বিস্ফোরক মামলা। সেই বিস্ফোরক মামলায় তারা আজকে প্রায় 16 বছরের বেশি সময় ধরে কিন্তু জেলে ছিলেন, এখনো জেলে আছেন অনেকে। 178 জন মুক্তি পেয়েছেন তাও কয়েকদিন আগে, এছাড়া বাকিরা কিন্তু এখনো জেলে রয়েছেন। এর মধ্যে কয়েকজনের আপিল রয়েছে, আপিল বিভাগে হাইকোর্টে রয়েছে কয়েকজনের যারা বিশেষ করে সাজাপ্রাপ্ত এবং ফাঁসি বা যাবজ্জীবন প্রাপ্ত, আর বাকিদের কিন্তু বেশ প্রায় 350 জনেরও বেশি মানুষের কিন্তু সাজার মেয়াদ তারা পূর্ণ করেছেন। কেউ 5 বছর, কেউ 10 বছরের সাজার মেয়াদ ছিল, সে পূর্ণ করার পরও কিন্তু তারা এতদিন জেলেই ছিলেন। কারণ যে বিস্ফোরক মামলায় তারা বারবার বলছিলেন যে তাদের স্বজনরা তারা বারবার চেষ্টা করেছেন জামিনের, তবে জামিন মেলেনি, জামিনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু গত সরকারের সময়ে সেই সুযোগটা তারা পাননি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি যে কয়েকদিন আগেই কিন্তু 178 জনের জামিন হয় এবং পরে কিন্তু অন্যান্য যারা ছিলেন তাদের মনেও আশা জাগে যে তারা হয়তো জামিন পেতে পারেন। এবং আজ কিন্তু ওই দিন নির্ধারণ করা ছিল আজকে বাকিদের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের জন্য। আজ সেই অনুযায়ী কিন্তু বেলা 10টার পরে কিন্তু শুনানি শুরু হয় এবং এখনো শুনানি চলছে এবং আজকে প্রায় 350 আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 350 মানুষের হয়তো জামিন শুনানি হতে পারে, জামিন আবেদন করেছেন তারা। এবং একটি দুঃখের কথাও বলে দেই, আজকে একজন এমন শোনা যাচ্ছে যে এমন একজন আসামি ছিলেন এনামুল, যিনি আজ সকালেই মৃত্যুবরণ করেছেন ঢাকা মেডিকেলে এবং তার কিন্তু 10 বছরের সাজার মেয়াদ ছিল। সাজার মেয়াদ শেষে আজকে কিন্তু জামিন আবেদনও তিনি করেছিলেন। তার লাশ এখন ঢাকা মেডিকেলে আছে বলে আমরা জানতে পেরেছি এবং এখন কিন্তু অন্যান্য যে আসামিরা আছেন তাদের কিন্তু ভেতরে শুনানি চলছে, তাদের বিরুদ্ধে অভিযোগের যে সাক্ষ্য গ্রহণ তা কিন্তু চলছে এবং সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো যেই যারা আছেন তাদের জামিন শুনানি শুরু হবে এবং ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আছি এবং আমরা কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানিয়ে দেবো। এখানে অসংখ্য ধন্যবাদ মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আমরা জামিন শুনানির সর্বশেষ খবরাখবর জানছিলাম। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে। ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। জেলেরা বলছেন শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর এবং আন্দারমানিক নদী মোহনায় ডুবোচর এবং পলিথিন বর্জ্যের কারণে ইলিশ শূন্য হয়ে বিষখালী। এলাকার লোকজনদের দাবি বিষখালী নদী সুস্বাদু ইলিশ বাঁচাতে দরকার বিশেষ উদ্যোগ। ইমরান টিটুর প্রতিবেদন। জালকাঠির সুগন্ধা থেকে উৎপত্তি হওয়া বিষখালী নদীর দৈর্ঘ্য 105 কিলোমিটার। তবে এ নদীর অধিকাংশই বরগুনার মধ্যেই পড়েছে। নদীটি পাথরঘাটায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এলাকাবাসীর মতে বিষখালী নদীতেই দক্ষিণের সবচেয়ে সুস্বাদু ইলিশের বাস। একসময় দেশের একটা বড় অংশের চাহিদাও মেটানো হতো এখান থেকে। তবে নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে সেই সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। এই যে নদীতে স্যার মাছ নাই, বুঝছেন, আছে খালি পানি আর পলিথিন। আগে প্রচুর ইলিশ পাইতাম, এখন ইলিশও নয়, ইলিশের জাল ধরে বন্ধ হয়ে গেছে টোটাল। এখন ইলিশ মাছ আসি না পলিথিনের ফিঙ্গে। একই অবস্থা বলেশ্বর, পায়রা ও আন্দারমানিক নদীরও। ভরা মৌসুমেও এসব নদীতে দেখা মিলছে না ইলিশের। দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। বাড়া যদি হয় তাহলে আর যাওয়ার মতন সিস্টেম নাই, চরে বাজ্যে থাকে। খেয়াল দিলে মনে করেন 20 কেজি, 30 কেজি, 50 কেজিও মানুষ পাইছে, আর এখন 10টা খাওয়া পাইলেও মনে করেন 2 কেজি মাছ পাওয়া যায় না। বরগুনার বাসিন্দাদের বড় একটি অংশেরই জীবন জীবিকা চলে এই 4 নদীর ইলিশে। জেলেদের জালে ইলিশ আর উঠেই না বলতে গেলে, যে আর এই যে বড় সাইজের ইলিশ প্রায় 1.5 কেজি 2 কেজির ইলিশ এগুলো এখন পাওয়াই যায় না। এখন সেইখানে বেশিরভাগই দেখা যায় পাঙ্গাস মাছ পায়। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ সবসময় সোজা পথে চলাচল করে, আর এতেই ডুবোচরে বাধা পেয়ে নদীতে প্রবেশ করতে পারছে না ইলিশ। এই বলেশ্বর, বিষখালী এবং পায়রা
এই 3টা জায়গার মোহনাতে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে এবং এই ডুবোচরগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু সাগর থেকে যে পরিমাণ ইলিশ আসার দরকার সেটা আসছে না, পাশাপাশি অবৈধ জাল এছাড়া তো দূষণ আছেই। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বিষখালী নদী মোহনায় 6.8, বলেশ্বর নদীতে 11.42, আন্দারমানিক নদীতে 12 এবং পায়রা নদীতে 15 কিলোমিটার ডুবোচর রয়েছে। ইমরান টিটু, 71, বরগুনা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সহসায় নগরবাসীর কোনো সুখবর মিলছে না। সম্প্রতি জলাবদ্ধতা নিরসনে খাল নালা খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে চসিক মেয়র জানান, বিগত সরকারের সময় অপরিকল্পিত পরিকল্পনার কারণে নগরবাসীর এমন ভোগান্তি। বাবুন পালের ক্যামেরায় আলোচনা আছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিং করতে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সহসায় কোনো সুখবর মিলছে না নগরবাসীর। নগরীর জলাবদ্ধতা নিরসনে 11,344 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 50 থেকে 70%। সম্প্রতি প্রকল্প পরিদর্শন করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দুর্ভোগ লাঘবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষায় চট্টগ্রামের জনগণ যেন একটা সুফল পায়। এটা পরিপূর্ণ হয়তো পাবে না, কিন্তু কাজ যখন এটা শুরু হয়েছে ধারাবাহিকতায় এই জলাবদ্ধতা নিরসন হবে আমরা আশা করছি। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, প্রকল্পে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে সম্পৃক্ত করাটাই ছিল বড় ভুল। এই কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের, বাট দ্য থিং ইজ আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী উনি দেখেন এই যে আজকে সিডি এর সাথে সিটি কর্পোরেশনের একটা টাগ অফ ওয়ার চলছিল, তো সিটি কর্পোরেশনকে কাজগুলো না দিয়ে উনি সিডিএকে কাজটা দিয়েছে, সেখানেই ভুল হয়েছে। তবে সিডিএর প্রধান প্রকৌশলী জানান, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন হচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনাটা আগে করতে হবে। এটাও যদি উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা শুরু করে দিতে পারি তাহলে কিন্তু চিটাঙের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। মানে এই একটার সাথে কিন্তু সবকিছু রিলেটেড। নগরীর মোট 57টি খালের মধ্যে 21টি খালেই কোনো কাজ হয়নি। এসব খাল এখনও রয়ে গেছে প্রকল্পের বাইরে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। গাজা অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে। এছাড়া সূত্রটি জানায়, শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর পর 3 জনের মরদেহ গাজা শহরের ব্যাপেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া দক্ষিণ গাজায় খান ইউনুসের পূর্বে আল কারারার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারীও নিহত হয়েছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও 7 জনের লাশ উদ্ধার করেছে। এর ফলে 2023 সালে অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 48,189 জনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে কফি হাতে বসে আছেন ইলন মাস্ক। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে মাস্ককে এমন দেখা গেছে। ম্যাগাজিনটির এই প্রচ্ছদ জন্ম দিয়েছে নতুন আলোচনা সমালোচনা। বিশ্লেষকদের দাবি, ট্রাম্প প্রশাসনে মাস্কের ক্ষমতার মাত্রা বোঝাতেই এই প্রচ্ছদ করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। হোয়াইট হাউসের ওভাল অফিস, রেজলিউট ডেস্কের পেছনে প্রেসিডেন্টের চেয়ারে কফি হাতে ইলন মাস্ক, দুই পাশে আমেরিকান ও প্রেসিডেন্সিয়াল পতাকা। টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার কভারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে এভাবেই দেখানো হয়েছে। আর এই ছবি দেখে চোখ কপালে উঠতেই পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়বেন ইলন মাস্ক, এতদিন এমন দাবি করে আসছিলেন সমালোচকরা। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদে এই মন্তব্যেরই যেন প্রতিধ্বনি করা হয়েছে।
এই প্রচ্ছদটিকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ট্রাম্প প্রশাসনের মূল ক্ষমতা ইলন মাস্কের হাতে, এমন কিছু বোঝাতে এই প্রচ্ছদ করেছে টাইম ম্যাগাজিন। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের, কারণ গুরুত্বপূর্ণ এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন ট্রাম্প। উস্কানিমূলক এই কভারের সঙ্গে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের নেতৃত্বে লাখ লাখ সরকারি কর্মী এখন দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত মাস্ক শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেই জবাবদিহি করছেন। এদিকে হোয়াইট হাউসে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প প্রচ্ছদটি দেখেননি বলে জানান। তিনি আরও বলেন, টাইম ম্যাগাজিন এখনও ব্যবসায় টিকে আছে সেটা তিনি জানতেন না। Is Time Magazine still in business? I didn't even know that. Time Magazine by Haikantana Elon is doing a great job. He's finding tremendous fraud and corruption and waste. তবে ম্যাগাজিনটির খোঁজ খবর রাখেন না বলে জানালেও কয়েক সপ্তাহ আগেই তাকে 2024 সালের পার্সন অব দ্য ইয়ার করায় তিনি ম্যাগাজিনটির ভূয়সী প্রশংসা করেছিলেন। ট্রাম্প প্রথম টাইমের পার্সন অব দ্য ইয়ার খ্যাতি পেয়েছিলেন 8 বছর আগে 2016 সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর। মনিরুজ্জামান বাবু, 71। ইউক্রেন যুদ্ধ অবসানে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। এয়ারফোর্স ওয়ানের বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলোচনার বিষয়টি জানান। ট্রাম্প বলেন, মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান তিনি। ট্রাম্প আরও বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য তিনি আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে কথা বলবেন। পুতিনের সাথে তার সম্পর্ক সবসময় ভালো এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টকে জানান ট্রাম্প। তিনি আরও বলেন, প্রতিদিনই সেখানে লোকজন প্রাণ হারাচ্ছে। এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আশা করেন ট্রাম্প। ক্যারিয়ারের শেষ বেলাতেও দুর্দান্ত ফর্মে মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল এর ফরচুন বরিশালের হয়ে জিতেছেন শিরোপা। একটা মিশন শেষ, এবার আরেকটা মিশনে যোগ সাইলেন্ট কিলারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে দুটি ছড়ানোর লক্ষ্য। রহমান পেয়ারের রিপোর্ট। 40-এও চালসে নন মাহমুদুল্লাহ, এখনো দলকে দিয়ে যান নির্ভরতা। বিপিএল ক্রিকেটে ফের লিখেছেন সাফল্য গাঁথা। ফরচুন বরিশালের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অদম্য মনোবলে ঘুচিয়ে দিয়েছেন তরুণদের সাথে বয়সের ব্যবধান। বিপিএলে 8 ইনিংসে 206 রান করেন মাহমুদুল্লাহ। ফিনিশিং রোলে এখনো নজর টানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই সাইলেন্ট কিলারকে নিয়ে বেড়েছে প্রত্যাশা। বিপিএলে ব্যাট করেছেন 143 স্ট্রাইক রেটে, 10টা ছক্কা রয়েছে নামের পাশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। শক্তিশালী 3 প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিয়াদের ওপর নির্ভর করবে টাইগাররা। গত 1 বছরে বাংলাদেশের হয়ে ওডিআইয়ে তিনিই সবার সেরা। 9 ইনিংসে করেছেন মোট 337 রান, গড় 48.17। ওডিআইয়ের শেষ 4 ম্যাচেই 50। রিয়াদ ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কি? আফগানিস্তানের বিপক্ষে 94, ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা 3টা 50। আইসিসি ইভেন্টে ভালো করার খ্যাতি রয়েছে রিয়াদের। 2023 বিশ্বকাপে সমালোচকদের মুখ বন্ধ করে বাংলাদেশের হয়ে করেছিলেন সর্বোচ্চ 358 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি পাল্টে দিতে পারেন পাশার দান। রহমান পেয়ার, 71। এক্সপেরিমেন্ট লিভারপুলের কাছে ফিরল বুমেরাং হয়ে। সিজনের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিল আনকোরা প্লিমাউথ। দ্বিতীয় সারির দলটার কাছে হেরে বাদ পড়ল মাইটি লিভারপুল। ইংলিশ এফএ কাপে প্লিমাউথ অর্গাইলের কাছে 1-0 গোলে হেরে গেল অলরেডস। টটেনহামকে হারিয়ে লিগ কাপের ফাইনালে পা রাখা লিভারপুল
প্লিমাউথের বিপক্ষে খেলতে নামে 10 পরিবর্তনে অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই বলে দখল ধরে রাখে লিভারপুল। আক্রমণেও এগিয়ে থাকে তার শিষ্যরা, তবে গোলের দেখা মিলছিল না কিছুতেই। প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পর পেনাল্টি থেকে গোল করে লিড তুলে নেয় প্লিমাউথ। গোল খেয়ে দলে একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় অলরেস। তবে প্লিমাউথের রক্ষণ ভাঙতে পারেনি ইপিএল এর টেবিল টপাররা। শেষ পর্যন্ত 1 গোলের হারে বিদায় নিতে হয় লিভারপুলকে। সেভিয়ার মাঠে গোল উৎসবে মেতে উঠল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা অ্যাওয়ে ম্যাচে সেভিয়াকে 4-1 গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের একেবারে শুরুতেই লেভানদস্কির গোলে লিড নেয় বার্সেলোনা। সেই লিড অবশ্যই টিকেছিল মাত্র 1 মিনিট। ফার্গাসের গোলে সমতায় ফিরে সেভিয়া প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও সেভিয়ার রক্ষণ ভেদ করে লিড নিতে ব্যর্থ হয় কাতালানরা। বিরতির পর ফিরেই আগ্রাসী হয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গ্যাভির বদলে নেমেই স্কোর শিটে নাম তোলেন ফেমিন লোপেজ। মিনিট 10 বাদে রাফিয়ানেল গোলে আরও এগিয়ে যায় বার্সা। ম্যাচ জুড়ে বার্সার 6টি অন টার্গেট শটের বদলে সেভিয়া শট দেয় 4টি। ম্যাচের একেবারে শেষ থেকে কাতালানদের হয়ে 4 নম্বর গোলটি করেন এরিক গার্সিয়া। এই জয়ে 2 টেবিল টপার রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সাথে ব্যবধান কমালো ব্লু গ্রাউন্ডরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।